বাংলাদেশের মাছ, বাংলাদেশের চিংড়ি সবচেয়ে সুস্বাদু। সারা পৃথিবী কিন্তু $72 বিলিয়ন চিংড়ি শিল্প সারা পৃথিবীর মার্কেট আছে। মৎস্য মন্ত্রণালয় একমাত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে আমরা। প্রত্যেক বছর মৎস্য মেলা করে রাষ্ট্র যদি আমাদেরকে, আমরা যারা প্রক্রিয়াজাতকরণ কারখানা, আমাদেরকে যদি একটি নীতিমালার মধ্যে আলাপ আলোচনা করে প্রয়োজনীয় সহায়তা দিলে আমরা ইনশাল্লাহ যে টার্গেট দিয়েছি 2030 সালে আমরা $5 বিলিয়ন মতো রাষ্ট্রকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করে দিতে পারি। আমি তো এখন বেঁচে থাকতে পারতেছি না ভাই। আমার ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো কিন্তু ঋণের দায়ে ঋণগ্রস্ত। ইন্টারেস্ট রেট হচ্ছে 14। দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন অন্তর্দৃষ্টিতে স্বাগতম। বাংলাদেশে ফ্রোজেন ফুড, বিশেষ করে হিমায়িত চিংড়ি ও মাছ রফতানি দীর্ঘদিন ধরে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারে চাহিদা, মান নিয়ন্ত্রণ, প্রতিযোগিতা আর জলবায়ুগত চাপের মাঝেও এই শিল্প একটি স্থায়ী অবস্থান তৈরি করছে। তবে সম্ভাবনার পাশে রয়েছে বেশ কিছু জটিলতা, নীতিগত দুর্বলতা ও কাঠামোগত সমস্যা, যা নিয়ে আলোচনা হওয়া জরুরি। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, আমাদের ফ্রোজেন ফুড শিল্প গুছিয়ে নিতে পারছে নাকি ধীরে ধীরে বাজার হারিয়ে ফেলছে? এই বাস্তবতায় অন্তর্দৃষ্টির আজকের আলোচনার বিষয় দেশের ফ্রোজেন ফুড খাত। এ খাত এখন কোথায় দাঁড়িয়ে, সমস্যা কোথায়, সম্ভাবনা কতটা, আর নীতি নির্ধারকদের করণীয় কী, এসব কথা বলার জন্যই আজ আমাদের স্টুডিওতে আছেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী। বণিক বার্তায় আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বণিক বার্তাকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের এই অনুষ্ঠানটা শুনছেন প্রত্যেককে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে একটু জানতে চাইবো যে বাংলাদেশের ফ্রোজেন ফুড খাত নিয়ে আলোচনা আসলে খুবই কম হয়। এ খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত সমস্যাটা কি, আর যেটি সমাধান হলে এই শিল্পের গতিপথ পুরোপুরি বদলে যাবে? কিন্তু তার আগে আমি একটু জানতে চাইবো ফ্রোজেন ফুড খাতে আসলে পণ্য কি কি আছে, এটা সম্পর্কে ধারণা দিয়ে যদি আপনি প্রশ্ন উত্তরে আসেন। ধন্যবাদ আপনাকে। একটা চমৎকার প্রশ্ন করেছেন আপনি আমাকে। আসলে আমাদের এই শিল্পের বিকাশ হয়েছে স্বাধীনতার পরবর্তীকালে। এটার শিল্প আকারে প্রবেশ করেছে 1977 সালে এবং রপ্তানি শুরু হয় স্বাধীনতার পরবর্তী সময়ে। দাশগুপ্ত বাবু নামে একজন ভদ্রলোক ছিলেন। উনি সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশে চিংড়ি মাছ রপ্তানি করে এই শিল্পের সূচনা করেন। 1977 সালে বাংলাদেশে তৎকালীন সময়ে যারা শিল্প উদ্যোক্তারা ছিলেন তারা সারা খুলনা এবং চট্টগ্রাম অঞ্চলে মৎস্য রপ্তানির জন্য শিল্প কারখানা স্থাপন করে সারা বিশ্বের আন্তর্জাতিক মান ধরে রেখে তারা ওই সময়ে রপ্তানি কার্যক্রম শুরু করেন। ওই সময় মূলত হিমায়িত শিল্পের ক্ষেত্রে প্রথম পণ্য ছিল চিংড়ি। চিংড়ি বলতে বাংলাদেশে গলদা এবং বাগদা চিংড়ি। পাশাপাশি ছিল আমরা ওই সময়ে ব্যাঙের পাও রপ্তানি করা হতো, তারপরে ওই সময়ে সাদা মাছ রপ্তানি করা হতো। সব কিছু মিলে এই শিল্পটা ওই সময় থেকেই বাংলাদেশের রপ্তানি খাতের দ্বিতীয় প্রধান সেক্টর ছিল। বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ওই সময়ে পাটের পরেই ছিল আমাদের অবস্থান ছিল আর কি। কিন্তু কালের বিবর্তনের সময়ের কারণে আজকে আমরা বাংলাদেশে আজকের 2025 সালের শেষ প্রান্তে এসে আমরা এখন বোধহয় 16 কি 17তম অবস্থানে চলে এসেছি। এর কারণ অন্যতম হচ্ছে আমাদের যে সুস্থ পরিকল্পনা আমরা আসলে নিতে পারি নাই, রাষ্ট্র নেয় নাই, আমরাও হয়তো কিছুটা আমাদের ল্যাগিং ছিল, যার কারণে আমরা এই পর্যায়ে আজকে পিছিয়ে এসেছি। তারপরও একটা আশাব্যঞ্জক বিষয় হচ্ছে গত 1 বছর ধরে আমরা আবার উপরের দিকে উঠছি। ইনশাল্লাহ আমাদেরকে যদি সরকার এবং রাষ্ট্র সবাই মিলে আমরা যদি কাজ করি এই সেক্টরে, আমরা আবার দ্বিতীয় বা তৃতীয় বা প্রথম স্থানে চলে আসতে পারি। প্রথমে আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি, তারপরে সমাধানের বিষয়গুলো আমরা আসছি। আমাদের এই সেক্টরটা আসলে চিংড়ি যদি ধরেন বা মাছ, এটা পুরোপুরি একটা কৃষি নির্ভর পণ্য। আমরা একমাত্র সেক্টর বাংলাদেশে যতগুলো রপ্তানি খাত আছে 100% শতভাগ রপ্তানি করি দেশীয় পণ্য এবং দেশীয় সব কিছু অ্যাডেড করে আমরা রপ্তানি করি। এবং আন্তর্জাতিক রপ্তানি আইনে বা আন্তর্জাতিক পণ্যের যেই একটা ক্যাটালগ আছে এসআই কোডেতেও আমরা কিন্তু কৃষি নির্ভর শিল্প হিসাবে চিহ্নিত। কিন্তু আমাদের দেশে আমরা কিন্তু চিংড়িটা এবং সাদা মাছটা আমরা কৃষি নির্ভর পণ্য না। সরকার কর্তৃক যে নীতিমালা বর্তমানে আছে সেই নীতিমালায় আমরা কৃষি নির্ভর পণ্য না। খয়ারাজ চাষ করে কারা? চাষিরা, কৃষকরা, যার জমি আছে সে চাষ করে এবং আমরা এটা প্রসেস করে আমরা এক্সপোর্ট করি। কিন্তু আমাদের এই সেক্টরটাকে সরকারের নীতিমালা অনুযায়ী
কৃষি সেক্টরে দেওয়া হয়নি। 2010 সালের পর থেকেই আমরা আমাদের এই ফ্যাক্টরিগুলো আস্তে আস্তে লুজিং করছেন। যখনই আমরা শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর হয়েছে তখন থেকে আমাদের এই প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো রুগ্ন হতে শুরু করে এবং রপ্তানির পরিমাণ ধীরে ধীরে কমে যায়। আমরা এই প্রসঙ্গে আবার ফিরবো, কিন্তু আমি যদি ভুল না বুঝি, আপনাদের মূল সমস্যা বা কাঠামোগত যে সমস্যাটার কথা আমরা প্রশ্ন করেছিলাম, সেই মূল সমস্যাটা এটা আসলে কৃষি না হয়ে শিল্প হিসাবে সরকারের কাছে পরিচিত। আপনি আমাদের পিছিয়ে যাওয়ার কথা বলছিলেন। আমি যে দ্বিতীয় যে প্রশ্নটা রাখতে চাই আপনার কাছে, যে আপনার অভিজ্ঞতায় বা আমাদের যে প্রক্রিয়াজাত শিল্প আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় আসলে মানে কোন 3টি জায়গায় সবচেয়ে বেশি পিছিয়ে আছে? সারা পৃথিবী কিন্তু $72 বিলিয়ন এই চিংড়ি শিল্প সারা পৃথিবীর মার্কেট আছে, তার মধ্যে আমাদের শেয়ার অত্যন্ত নগণ্য। আমাদের যেটা আপনার পণ্য বাগদা চিংড়ি, সেটা সারা পৃথিবীতে ডিমান্ড আছে, কিন্তু আমাদের পর্যাপ্ত উৎপাদনের না হওয়ার কারণে আমরা কাঁচামালের সংকটের কারণে আমরা রপ্তানি করতে পারছি না, পাশাপাশি আমাদের নীতিগত সমস্যার কারণে। যেটা আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলছেন, তো আমরা বাংলাদেশে আমরা যেই মাছগুলো আমরা পাঠাই তার মধ্যে খুব রেশিও যদি পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, ইকুয়েডর, ভিয়েতনাম, ইন্ডিয়া, তাদের কন্টেইনার যাতে তাদের পণ্য যে হারে বিদেশে ইউরোপ এবং আমেরিকার থেকে মানের কারণে ফেরত আসছে, আমাদের সেই সংকট অত্যন্ত নগণ্য। বছরে হয়তো ধরেন 2, 3, 4টা এরকম ব্যাগ আসে, কিন্তু সে তুলনায় সারা পৃথিবীর থেকে আমাদের মান অত্যন্ত উন্নত এবং অত্যন্ত ইন্টিগ্রিটির সহিত আমরা এখন যারা করছেন তারা অত্যন্ত সততার সহিত এবং ইন্টিগ্রিটির সহিত আমরা চিংড়ি মাছ এবং সাদা মাছ রপ্তানি করছি। আমরা এক গবেষণায় দেখতে পেয়েছি যে ফার্ম থেকে কারখানা পর্যন্ত প্রায় সবাই ঋণ প্রাপ্তির অভাবকে আসলে প্রথম সারি বাধা মনে করেন এই খাত বিকাশের ক্ষেত্রে। আপনার অভিজ্ঞতায় এই সেক্টরের সবচেয়ে বড় ফান্ডিং ব্লকটা আসলে কোথায়, এবং সেটা আসলে কোন পর্যায়ে? হ্যাচারি, ফিড, ইনপুট পর্যায়ে, ফার্মিং, নাকি প্রসেস লেভেলে? সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, এই যে বিষয়টা, সেটা যদি আমরা দেখি আসলে প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের আমাদের যে মনোযোগতা একটা কাজ করে অলওয়েজ। আমি আপনাকে এই সুবিধা দিচ্ছি, এর বিনিময়ে আপনি আমাকে কি দিচ্ছেন? রাষ্ট্রের প্রত্যেকটা যন্ত্রে, প্রত্যেকটা কম্পোনেন্টে আপনি যদি দেখেন এই চিন্তাভাবনা কাজ করে। আপনি সেটা কৃষক পর্যায়ে বলেন, সেটা ভোক্তা পর্যায়ে বলেন, সেটা উৎপাদনকারীর পর্যায়ে বলেন, সেটা যিনি মাছ কালেকশন করে বাজারে নিয়ে আসছে মার্কেটিং কর্মকর্তা বলেন, বা প্রসেসিং ফ্যাক্টরিতে যে সমস্ত আমরা যারা কাজ করছি, প্রত্যেকের চিন্তাভাবনা হচ্ছে যে কীভাবে আমি একটু অবৈধভাবে একটু চিন্তা করে আমি নিজে ব্যক্তিগত পকেটটা পূর্ণ করব। রাষ্ট্র বা জাতির যে সমস্যা আমরা ক্রিয়েট করছি সেটার দিকে আমরা তাকানোর সময় নেই। সেটা মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অবস্থা। এখন আপনি ঋণের কথা বলছেন, ঋণ করতে গেলে আপনাকে যাইয়া ঋণ প্রদানকারী অফিসারের কাছে টেবিলে যাইয়া বছরের পর মাসের পর মাস বসে থাকতে হচ্ছে। বাংলাদেশের এশিয়া উপমহাদেশের একমাত্র বৃহত্তর প্রাকৃতিক প্রজনন খাল হচ্ছে নদী, হচ্ছে হালদা নদী। এখানে রিচার্জ করেছেন, এখানে একটা পোনা যখন মাছটা পোনা হয়ে বেরোয় তখন একটা পোনা বিক্রি হয় 1 টাকা। রুই মাছের, কার্প জাতীয় মাছের, চিন্তা করেন ওই মাছটা 3 মাস বা 1 বছর লালন পালন করার পর ওই মাছটার আকার হয় 1 কেজি বা 1.5 কেজি। 1 টাকার পণ্য আমরা বাজারে বিক্রি করতে 450 টাকা, 350 টাকা এভাবে, বা পাইকারি পর্যায়ে এটা 400 টাকা। চিন্তা করেন এর চেয়ে লাভজনক কোনো ব্যবসা আছে আর? এত প্রফিট মার্জিন নিশ্চয়ই কোথাও নেই। তারপরে আসেন চিংড়ি, একটা পোনা বোধহয় ধরেন আপনি 1 টাকা পরে। এই চিংড়িটা যদি 1 কেজিতে 6টা চিংড়ি হয় তাহলে কত? 1 কেজি বড় যে চিংড়িটা আমরা যেটা গলদা বড় বলি সাইজে বা বাগদা যেটা বলি, সেটা 1200 টাকার কমে কিন্তু আপনি পাইকারি বলেন, খুচরা পর্যায়ে বলেন, কোনো জায়গায় বর্তমান মার্কেট অনুযায়ী নাই। তাহলে 1 টাকার পণ্য আপনি 1200 টাকা, একটা মাছ 1200 টাকা হলে 6টা মাছ 200 টাকা পড়ে। তাহলে এখানে খরচ কি? আমার জমি, আমার শ্রম, আমার মেধা এবং প্লাস আমার ফিড। এই যে ব্যবস্থাপনার মধ্যে একটা যে একটা আছে না সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের এই জিনিসগুলোতে আমরা কেউ চিন্তা করি না। রাষ্ট্র এবং আমরা এই চিন্তা করি না বিদে আজকে শত শত লোক বেকার। আমরা শত শত আমাদের যেই আপনার মৎস্য, প্রত্যেক থানায় কিন্তু একজন মৎস্য কর্মকর্তা থাকেন। তার চিন্তা থাকে যে সে বিশ্ববিদ্যালয়তে পাশ করছে, বিসিএস পাশ করছে, বা যেটাই পরীক্ষা দিচ্ছে চাকরিতে বেতন হচ্ছে, আমার করার দরকার কি? আমি তো আসতে আর যে আস্তে আস্তে তাকে বলতেছে এই লাগবে, সে লাগবে, ওইটা লাগবে, বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা দিয়ে বিভিন্ন সমস্যা। স্বেচ্ছায় খুব আমি এর ব্যতিক্রম যে না পাওয়া যায় না তা না। আপনি সিংহবাগের লোকের কথা বলছি আমি। অনেক সৎ লোক আছে, অনেক এন্টারপ্রেনার আছে, অনেক সরকারি কর্মকর্তা আছেন যারা যে চেয়ে সরকারি বিভিন্ন সুবিধা বুক না করেও কিন্তু রাষ্ট্রের প্রতি অনেক দায়িত্ব পালন করে থাকেন সততার সহিত।
কিন্তু সিংহভাগ লোক হচ্ছে যে এই প্রক্রিয়ায় চলে। তাকে যে আপনার পলিসি দিয়ে সাপোর্ট দিবে, তাকে যে ফিনান্সিয়ালি সাপোর্ট দিবে, এই চিন্তা না ব্যাংক কর্মকর্তাদের আছে, না এই চিন্তা রাষ্ট্রযন্ত্রের আছে। এই জায়গাগুলো কাজ করার আমার মনে প্রচুর সম্ভাবনা আছে। এগুলোতে যদি আমরা কাজ করি, জাতি হিসেবে আগাবো, আমাদের রপ্তানিও বাড়বে, সব জায়গায় আসবে। ব্যাংকের যে পলিসি, বাংলাদেশে যে ব্যাংকগুলো হয়েছে, আপনি দেখেন আপনার এই বিল্ডিং একটা ব্যাংক আছে, কিন্তু একাধিক ব্যাংক আছে, অনেক ব্যাংক আছে, কিন্তু এই বিল্ডিংটা যাদের, সেই বিল্ডিংটা এক সময় শিল্প ঋণ সংস্থার তারা ছিল, পরবর্তী বিডিবিএল হলো, তার অবস্থা কি? আমি আসার সময় একজন আমাকে বলছিল যে এই ব্যাংকটা চলে মূলত বিল্ডিং ভাড়ার উপর দিয়ে। তাহলে এর পুঁজি কোথায় গেছে? এগুলো চিন্তা করার বিষয় আসছে। আমরা 24-এ আমরা একটা চেঞ্জ দেখতে পেয়েছি। আমরা মনে করছি বাংলাদেশের আমলাতন্ত্র, বাংলাদেশের সমস্ত সেক্টরে একটা পরিবর্তন হবে, মনোযোগতার পরিবর্তন হবে, আমরা পরিবর্তিত হব, কিন্তু আমরা কি সেটা করতে পেরেছি? সেই প্রশ্নের উত্তর আমি দেব না, আপনারাই দেবেন। আমরা আর একটা বিশ্লেষণে দেখতে পাই যে আপনি রফতানির কথা বলছিলেন। 2030 সালের যে রফতানি লক্ষ্যমাত্রা আপনাদের রয়েছে, সেই অর্জনের জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে বার্ষিক প্রবৃদ্ধির হার হতে হবে আপনার 39%। আপনার মূল্যায়নে শিল্পটি কি বাস্তবে এমন প্রবৃদ্ধির জন্য প্রস্তুত, নাকি কোনো বড় ধরনের ফান্ডিং ব্রেকথ্রু, যেটা আমরা এর আগের প্রশ্নেই করেছি, বা পলিসি ব্রেকথ্রু, সেই জিনিসগুলো প্রয়োজন আছে বলে মনে করেন? আমি তো অবশ্যই প্রয়োজন আছে বলে আমরা একটা পরিকল্পনা, এই জিনিসটা আমি যখন মার্চে আমাকে দায়িত্ব দেওয়া হলো, তখনই আমি সবার আমার স্টেক হোল্ডারদের সাথে বসছি। আমরা প্রথমে চিহ্নিত করেছি আমাদের সমস্যাটা কি। আমাদের বাংলাদেশে 140টা ফ্যাক্টরি ছিল, তার মধ্যে এখন বর্তমানে ধরেন 52 থেকে 53টা ফ্যাক্টরি চালু আছে। তার মধ্যে একটি ফ্যাক্টরি আছে 15টা, আর 30টা ফ্যাক্টরি কোনো মতে যায় প্রাণ, এরা কোনো মতে বেঁচে আছে। ব্যাংক ঋণের দায়ে আপনি ঋণগ্রস্ত, অনেকে ব্যাংকে দেখানোর জন্য নামকে অবস্থায় আপনি উৎপাদন প্রক্রিয়া চালাচ্ছেন, এইভাবে চলছে। আপনাকে আমি একটা পরিসংখ্যানগত বিষয় জানাই আপনাকে। পৃথিবীর যারাই এই চিংড়ি চাষ করে, আমি আপনাকে বলেছি $72 বিলিয়নের মার্কেট আছে, তার মধ্যে আমাদের শেয়ার অত্যন্ত নগণ্য। আমি বছরে আমার এই সেক্টর, গত বছর আমরা রপ্তানি করেছে $440 বিলিয়ন মতো। মিলিয়ন, জি। তাহলে আমার পার্সেন্টেজটা কতটুকু? তাহলে এখন হায়ারাস পৃথিবীর সবচেয়ে বেশি জমিতে চিংড়ি চাষ হয় আমাদের দেশে, কিন্তু আমরা খুব উৎপাদন সারা পৃথিবীর যেখানে পার্শ্ববর্তী দেশে বা অন্যান্য জায়গায় চিংড়ি কোথাও 22 টন, 23 টন, 14 টন, 20 টন পর্যন্ত প্রতি হেক্টরে করে। কিন্তু আমাদের দেশে সনাতন পদ্ধতির চাষের কারণে আমাদের এখানে মাত্র 400 কেজি প্রতি হেক্টরে উৎপাদিত হয় গড়ে এভারেজে। সেটা হচ্ছে প্রথম সমস্যা। এইখানে যেই এফোর্টটুকু আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা করি নাই, আর যুগের সাথে তাল মিলিয়ে আমাদের পলিসিগুলো করে নেই। আমরা সবাই মাত্র গত 2 বছর আগে আমাদের সমিতির বা আমাদের এই যে অ্যাসোসিয়েশনের অনেক পিড়ির পরে ভ্যাটনামি চাষের দ্বার উন্মোচন করা হয়েছে। আমরা হচ্ছে মৎস্য অধিদপ্তর বা মৎস্য মন্ত্রণালয়ের অধীনে। মৎস্য মন্ত্রণালয় একমাত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে আমরা। প্রত্যেক বছর মৎস্যমেলা করে, কিন্তু আমাদেরকে কখনো বলে না যে এই মৎস্যমেলা আপনারা আসেন, আমাদেরকে একটা কার্ড পাঠিয়ে দেয় যে আপনারা আসেন। কিন্তু এই মৎস্যমেলায় জাতির অর্থনীতির বিনির্মাণের পেছনে আমাদের যে সবচেয়ে বেশি অবদান, সেটা তারা স্বীকারই করে না। আপনি ভ্যাটনামি দিয়েছেন, ভ্যাটনামির পারমিশনের জন্য এখন আস্তে আস্তে আমাদের যে প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায় 2জন অত্যন্ত এন্টারপ্রেনার সফলভাবে ভ্যাটনামি চাষ করে সফল হয়েছেন, এবং তারা প্রতি হেক্টরে গত বছর 12 থেকে 13 টন করে উৎপাদন করেছেন অলরেডি। এখানে একজন আমার আপনি শ্যামল দাস নাম, সে গত বছর উৎপাদিত তার যে 1 হেক্টরে সে 12 টন করে উৎপাদন করছে। আরেকজন আপনার ইকবাল আহমেদ সাহেব, আপনি চিনবেন, ব্রিটেনে বাংলাদেশে এনআরবি, উনি উৎপাদন করেছেন, উনি বোধহয় 18 টনের মতো উৎপাদন করেছে প্রতি হেক্টরে। রাষ্ট্র যদি আমাদেরকে, আমরা যারা প্রক্রিয়াজাতকরণ কারখানা, আমাদেরকে যদি একটা নীতিমালার মধ্যে আলাপ আলোচনা করে একটা সিস্টেম করে আমাদের যে চিংড়ির যে জমিগুলো আছে সেটাকে একটা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যারা রপ্তানিকারক প্রতিষ্ঠান আছি, কারখানা আছি, তাদেরকে নির্দিষ্ট পরিমাণ জমি দিলে এবং প্রয়োজনীয় ঋণ বা বলেন ঋণে বলছি প্রয়োজনীয় সহায়তা দিলে, আমরা ইনশাল্লাহ যে টার্গেট দিয়েছি 2030 সালে আমরা $5 বিলিয়ন মতো শুধু এই খাত থেকে আমরা রাষ্ট্রকে মূল্যবান বৈদেশিক মুদ্রা
অর্জন করে দিতে পারবে। আপনি উৎপাদনের কথা বলছিলেন এবং কিছু এক্সেপশনাল কেসও দিলেন, কিন্তু আমরা যদি আমাদের যে বিরাজমান অবস্থা সেটা নিরিখে আমরা দেখতে পাই যে বাংলাদেশে যদি চিংড়ির উৎপাদন আমরা ধরি, বহু বছর ধরে সেটা আসলে প্রতি হেক্টরে 0.3 থেকে 0.5 টনের মধ্যেই আটকে আছে, অথচ আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালে 4 থেকে 25 টন পর্যন্ত উৎপাদন দেখা যায়। এই দীর্ঘস্থায়ী যে উৎপাদন স্থবিরতা, এর কারণ কি? এখন ধরেন আপনি যে উৎপাদন আছে, আমরা যদি যখন সারা পৃথিবীতে ভ্যাটনামির বাজার সম্প্রসারিত হচ্ছে, যখন 2005 থেকে আমরা যদি ভ্যাটনামিটা করতাম, আজকে আমরা কোথায় চলে যেতাম? এবং এই চেষ্টাটা অনেক দিন ধরে হচ্ছে। আমরা এগুলো হয়েছে কি জানেন, আমাদের যে আমলাতন্ত্র আছে, আমলাতন্ত্র এই চিন্তাগুলো দারুণ। আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। গত সরকারের আমলে 1800 কোটি টাকার একটা এই আপনার সাস্টেনেবল প্রজেক্ট বাস্তবায়িত হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের কারণে। এই যে 1800 কোটি টাকার একটা প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তার মধ্যে বিএফএফ এর কোনো লোককে কোনোদিন ডেকে নিয়ে কথা বলেনি যে আমরা এত কোটি টাকার ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে আমরা কাজ করছি, আপনাদের কি কি সমস্যা, আপনাদের এখানে পার্টিসিপেশন আছে কিনা। এটা বোধহয় তারা করেন নাই, তারা করছেন এবং প্রক্রিয়া শেষ। আপনি তাদের একটা এক্সাম্পল দিই, তাদের যে একটা ছিল গভীর সমুদ্রে আপনার মৎস্য আহরণের জন্য একটা অনুসন্ধানী জাহাজ কিনছেন বোধহয় 100 কোটি টাকা দিয়ে। সেই জাহাজটা এখন স্ক্র্যাপ হিসেবে চট্টগ্রাম বন্দরের উপরে আছে। এটা কাজে হয় না। এটা না নৌকা হয়েছে, না সম্পান হয়েছে, না এটা শিপ হয়েছে, না অনুসন্ধানকারী কি হয়েছে, এটা বিধাতা ছাড়া আর কেউ বলতে পারবে না। অর্থাৎ আপনাদের এই যে উৎপাদন বৃদ্ধি না হওয়া, সেটার পেছনে নীতিগত দৃষ্টিভঙ্গির একটা অসঙ্গতি ছিল। আমি যদি, আপনি অনেকগুলো সমস্যার কথা বললেন, আমি যদি এই খাতটির প্রধান 3টি শক্তি এবং দুর্বলতার কথা জানতে চাই, আপনার উত্তর কি হবে? প্রথম কথা হচ্ছে আমরা কৃষি নির্ভরপূর্ণ, আমাদেরকে পুরোপুরি কৃষি শিল্প হিসাবে আমাদেরকে আপনার ঘোষণা দেওয়া হোক। পাশাপাশি আমাদের যে অব্যবহৃত জমিগুলো আছে, সেই যে বিশেষ করে চট্টগ্রাম, আপনার কক্সবাজার, আপনার সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা এবং লক্ষ্মীপুরে যে জমিগুলো উঠছে, বা নোয়াখালীতে, গ্রেটার নোয়াখালীতে, এই জমিগুলোতে চট্টগ্রামীতে বা চিংড়ি চাষ যেগুলো করতেছে, এগুলো তো শুধুমাত্র চিংড়ি এবং মৎস্য চাষের জন্য ডেডিকেটেড করে দিতে হবে। এবং যার যেটা কাজ, তাকে আপনাকে আরেকটা বলি, এখানে 7000 একর নামে একটা প্রকল্প সরকার গ্রহণ করে চক্রিয়া সুন্দরবন অঞ্চলে রামপুর মৌজায় একটা 7000 একর চিংড়ি চাষের জন্য একটা ডেডিকেটেড চিংড়ি চাষের জন্য করে দিয়েছে। 11 একরে লোক কাকে কাকে বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয় থেকে জানেন আপনি? এখানে প্রকৃত যে চিংড়ি চাষি, চিংড়ির সাথে যার সংশ্লিষ্টতা আছে, তাকে দেওয়া হয়নি। হয়তো দেওয়া হয়েছে আমলাতন্ত্রের কোনো আত্মীয় স্বজন বা অমুক বেনিফিশিয়ারি, অমুক ব্যাংকের কর্মকর্তা, অমুক সচিবের অমুক আত্মীয়, অমুককে এরকম করে দেওয়া হয়েছে। তারা কি করছে, তারা তো লালমনির থেকে যাই আপনার চক্রিয়া সুন্দরবনে যে চাষ করবে না, তারা কি করছে, একজনকে 1 বছরের জন্য ভাড়া দিয়ে দিয়েছে। সে যখন 2 লাখ টাকা বা 3 লাখ টাকা ভাড়া নিয়ে গেছে, সে এটাতে লবণ চাষ করে, সে এটাতে চিংড়ি চাষ খুব সে এখন ওইগুলো এখন পরিত্যক্ত অবস্থা গেছে। আপনার ওইখানে যদি আপনি শুধুমাত্র 500 কোটি টাকা বিনিয়োগ করে এই জমিটাকে রাষ্ট্র যদি করে, তাহলে আমার মনে হয় যে আমাদের যেই অন্তত চট্টগ্রাম এবং কক্সবাজার যে সমস্ত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেই ফ্যাক্টরিগুলো ওইখান থেকে কাঁচামাল দিয়ে সরাসরি আপনার তার কারখানা চালু রাখবে এবং তার ব্যাংক লোন শোধ করে দিতে পারবে। আপনি যদি এরকম করে আপনার চট্টগ্রাম, গ্রেটার চট্টগ্রাম এবং গ্রেটার খুলনায় 2টা পৃথক ডেডিকেটেড 2টা চিংড়ি অঞ্চল ঘোষণা করে দেওয়া হোক, সেখান থেকে যারা চিংড়ির সাথে সংশ্লিষ্ট রপ্তানি করেন, চাষি বা হ্যাচারির মালিক, এদেরকে আপনার জমিগুলো বরাদ্দ দিয়ে তাদেরকে একটা টাইম ফ্রেমের মধ্যে প্রয়োজনীয় ঋণ সহায়তা দিয়ে, আমাকে জমিগুলা স্থায়ীভাবে বরাদ্দ দেওয়ার জন্য বলবো না, বলবো না যে আমাকে 100 কোটি টাকা দেন, আমি এটা সরাসরি আমি আপনাদেরকে না, আমি বলবো যে আমাকে আপনি দেন, আমাকে এই করার জন্য আমাকে আপনি এখানে চিংড়ি চাষের জন্য জমির ব্যবস্থা করে দিতে হবে, আমাকে ফিড মিল করে দেন। আর আমাদের ফ্যাক্টরিগুলো দীর্ঘদিন ধরে আপনার অনেক দিন আগের ফ্যাক্টরি, ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অনেক সময় টাইম পার হয়ে গেছে। এগুলাকে যদি প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে এনে যুবি করে বিএমআরই প্রকল্প এগুলো যদি করে দেওয়া হয়, আমরা ইনশাল্লাহ 2030 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন রপ্তানি করতে পারবো। আমরা দেখছি যে এই যে আমাদের যে রপ্তানি বিশেষ করে ওঠানামা করে অনেক, এই ভোলাটিলিটি আসলে আপনি নানান সমস্যার কথা বললেন, এবং এখানে তো একটা আন্তর্জাতিক বাজারের চাহিদার বিষয়ও আছে। আসলে শুধুমাত্র এই এক্সটার্নাল কারণ, নাকি আপনাদের দুর্বলতা, ক্যাপাসিটির দুর্বলতা আছে? আসলে বাংলাদেশের মাছ, বাংলাদেশের চিংড়ি সবচেয়ে সুস্বাদু।
আমরা এমন একটা জিওগ্রাফিক্যাল পজিশনে পড়ছি, হিমালয়ের কারণে আমাদের মাছগুলো অত্যন্ত সুস্বাদু। বলা হয় যে বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে বড় মৎস্য ভাণ্ডার, সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আমাদের পরিকল্পনার কারণে, আমাদের আন্তরিকতার কারণে আমরা এগুলো করতে পারছি না। আপনি যদি সঠিক পরিকল্পনা নেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি যদি সততার সহিত কাজ করেন, ব্যাংকিং সেক্টর এটা একটা সবাই মিলে কাজ করতে হবে। আসলে রাষ্ট্র চাবে, ব্যাংকিং সেক্টরে যারা দায়িত্ব আছেন তারা, আমাদের মতো যারা নতুন এন্টারপ্রেনার, আমি কিছু পরিকল্পনা আসলে আপনাদেরকে আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে বললাম দুই অঞ্চলে দুইটা ডেডিকেটেড অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া হোক। এখানে এই অঞ্চলগুলোতে শুধুমাত্র চিংড়ির সাথে যারা সংশ্লিষ্ট তারাই আপনার এই জমিগুলো বরাদ্দ পাবে, তারা এখানে চাষ করবে, তাদেরকে প্রয়োজনীয় ঋণ সহায়তা দেবে। ওইখানে ফ্যাক্টরি হবে, ফিড মিল ফ্যাক্টরি হবে, ওইখানে হ্যাচারি হবে, ওইখান থেকে মাছটা উৎপাদিত পণ্য সরাসরি প্রক্রিয়াজাতকরণ হবে, ওইখান থেকে সরাসরি এটা পোর্টে যাবে। এর বাইরে মাঝখানে কেউ এখানে আর ইন্টারাপ্ট করতে হবে না। মানে পুরো সাপ্লাই চেইনটা যদি এভাবে আপনি আমাকে ডেভেলপ করে প্রত্যেকটা কিছু বিষয়গুলো এনশিওর করে দেন, তাহলে আমার মনে হয় আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমরা সহজে অর্জন করতে পারবো, এবং সেটা করা যাবে। এটা অসম্ভব কিছু না। কিন্তু প্রতিযোগিতার বিষয় তো আছে। এই যে ভারত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়ায় সম্প্রসারিত যে বাজার, এই বাজার আমাদের জন্য বড় সুযোগ নাকি প্রতিযোগিতার নতুন চাপ? আমাদের মাছ, আমাদের চিংড়ি দেখলে, বাগদা দেখলে তারা বিদেশিরা কিন্তু নিতে চায়। আমাদের সাদা মাছ যেটা, আমাদের সাদা মাছটা বাঙালিরা পেলেই অন্তত ভারতীয় মাছ হচ্ছে, বার্মান মাছ হচ্ছে $1 বেশি দিয়ে কিনতে চায়। আমরা যে পণ্যগুলো আপনার বিদেশে রপ্তানি খুব কম পণ্য, পার্সেন্টেজ অনুযায়ী খুব কম, যে আমাদের পণ্যটা ব্যাক হয়ে আসে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে উৎপাদন করে নির্ধারিত মান ধরে রেখে আমরা যদি এক্সপোর্ট করি, আমাদের বাজার আছে, আমরা এটা করতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন, আমার এখানে ব্যাংকিং ইন্টারেস্ট কত এখন? 14%। আমার এটা এখন শিল্প, আমার এখানে কৃষি না। আমার এখানে রাষ্ট্র যে সহায়তা প্রদান করে, আমাদেরকে যে সাবসিডি প্রদান করে, আপনি দেখবেন আমাদেরকে চিংড়ি মাছে দেওয়া হয় আপনার 8%, সাদা মাছে দেওয়া হয় 4%। সেটা বিভিন্ন অডিটর বিভিন্ন কারণে, প্রকৃতত আমরা যারা রপ্তানি করি আমাদের হাতে যায় প্রচুর 2 থেকে, সাদা মাছের বেলায় 2% পরে, চিংড়ি মাছের বেলায় এটা 5% পরে। কেন? সেটা হচ্ছে আসলে আমাদের যেই বিষয়গুলো, যেমন ধরেন আপনি ইনকাম ট্যাক্সের কথা বলেন, আপনি সমস্ত কিছু বলছেন ডিজিটালাইজ করে দিয়েছেন, আপনি অনলাইনে ল্যাপটপে বসে বা মোবাইলে বসে আপনি সব দিতে হবে। দেওয়ার পর আপনার কিন্তু করতে হবে কি জানেন, ইনকাম ট্যাক্সের অফিসারের পিওনের সাথে যায় দেখা করতে হবে, ক্লার্কের সাথে যায় দেখা করতে হবে, আপনারও দেখা করতে হবে। কেন? এটা না হলে এটা কিন্তু আপনাকে ওইখান থেকে বেরিয়ে আসবে না। আমাদের ব্যবস্থাগুলো এরকম হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতায় আপনারা দৌড়ানোর সক্ষমতা রাখেন, কিন্তু অভ্যন্তরীণ নানান জটিলতার কারণে পিছিয়ে যাচ্ছেন। পার্শ্ববর্তী দেশ দেখেন আপনি, ইন্ডিয়া কোথায়, ইন্ডিয়া বা বার্মা কোথায় চলে গেছে, বা ভিয়েতনাম কোথায় চলে গেছে। আপনার এই যে ভ্যানামির কথা বললাম, আপনি পৃথিবীর সমস্ত জায়গায় দেখুন, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো, বৃহৎ শক্তিগুলো তার আশেপাশে যাদের আছে তাদেরকে অনেক সমস্যার মধ্যে রাখে। এরা চায় না যে বড় মাছ, কখনো চায় না যে তার পাশে ছোট মাছ থাকুক। এইগুলাকে ধরে রেখে, এইগুলাকে ধারণ করে আপনাকে বড় মাছের সাথে চলার সক্ষমতা অর্জন করতে হবে। কিন্তু সেই সক্ষমতা অর্জন করার জন্য আপনার যা যা করা দরকার তা আপনাকে নিজেকে অর্জন করতে হবে, কেউ আপনাকে দিবে না। ঠিক আছে? তাহলে আপনি আমাকে যদি এই যে কথাগুলো বললাম, আমাকে দুইটা সেক্টর, দুইটা জিনিস, এই সেক্টরটাকে কৃষি শিল্প হিসেবে দেওয়া হোক, এবং প্রত্যেকটা ফ্যাসিলিটি যে ভারত এবং ভিয়েতনাম এবং বার্মায় যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়, ওই ফ্যাসিলিটিগুলো তার থেকে 20% কম দিলেও আমরা যে সমস্ত দেশের কথা বললাম এদের চেয়ে বেশি উৎপাদন করতে পারবো। আপনি মূল্যের কথা বলছিলেন, আমাদের চিংড়ি ও মাছ রপ্তানিতে ভ্যালু এডিশন যেটা হয়, সেই জায়গায় আসলে কোন জায়গাটায় আমরা মূল্যটা সবচেয়ে বেশি হারাই? উৎপাদনের ক্ষেত্রে, প্রক্রিয়াকরণ, নাকি বিপণন, কোন জায়গাটা? ভাই আমি, ঘটনা হচ্ছে আমার তো পণ্যই নেই। একটা কথা আছে, একটা শুদ্ধ, মানে আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, বলছে কি, এটা আমি চট্টগ্রামের কথা বলছি, যে মোটে হয় না চিকেন কেমনি পাকাবো। আমার তো মোটে জিনিস নাই, আমি পাকাবো কিভাবে? আমার যে ফ্যাক্টরিগুলো আছে, আমার ফ্যাক্টরির পরিষ্কারতা, আমার 140টা ফ্যাক্টরির মধ্যে যে উৎপাদন ক্ষমতা আছে তার মধ্যে 8% আমি ব্যবহার করতে পারছি, মাত্র 8%। মানে আপনাদের এই 140টা ফ্যাক্টরির যা উৎপাদন সক্ষমতা, তার মাত্র 8% আপনারা, না, যে ফ্যাক্টরিগুলো চালু আছে, 55টা ফ্যাক্টরি চালু আছে, তাদের ক্যাপাসিটির মাত্র 8% র মেটেরিয়ালের শর্টেজ। আপনি দেখেন, একটা সেক্টরে একজনকে 10টা ব্যাংকের মালিক করে দিচ্ছেন। আপনি বাংলাদেশের যে শিল্পগুলো আছে, এই 10টা ব্যাংকের যা মালিক করছেন, উনি এই 10টা ব্যাংকের মালিক হলেন কিভাবে? উনার যে পণ্যগুলা মার্কেটে কোনো লিড করে?
আমরা আবার আপনাদের খাতের আলোচনায় ফিরি। আপনাদের এই খাতের একটা গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার যেটা প্রয়োজন সেটা হচ্ছে কোল্ড চেইন ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশের যে রপ্তানিমুখী বর্তমান শিল্প এবং আপনারা যারা আছেন তাদের প্রয়োজন অনুযায়ী কি এই যে আমাদের ক্যাপাসিটিটা কি আসলে পর্যাপ্ত কিনা? আমার যে এখন বর্তমানে যে ফ্যাক্টরিগুলো আছে সেই ফ্যাক্টরিগুলোতে যদি আপনার আমাকে নতুন কোনো ফ্যাক্টরি করার দরকার নেই। আমার যে ফ্যাক্টরিগুলো সরকার অনুমোদিত চিংড়ি শিল্পের ফ্যাক্টরিগুলো করা আছে, এগুলোর যে ইনফ্রাস্ট্রাকচার আছে এই ফ্যাক্টরিগুলো শুধুমাত্র বিএমআরীকরণ করে এদের যে সক্ষমতা সেটাকে যদি পরিপূর্ণভাবে আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা যে $5 বিলিয়ন কথা না, কিন্তু আপনার কারখানা থেকে পণ্যটি বের হওয়ার পরে একটা কোল্ড চেইনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন পড়ে, সেটা আছে। আমরা যেমন ধরুন আমি আমার নিজের কথা বলি, আমার পণ্যটা আমি যখন উৎপাদন করে প্যাকেটিং করে সবকিছু করার পরে FIQCর অনুমোদন নিয়ে আমার কারখানার মধ্যে সরাসরি আপনার রেফার কন্টেনার চলে আসে। রেফার কন্টেনারকে আমরা মাত্রা লোড করে দিয়ে আমরা অন করে দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত যে ব্যবস্থা কোল্ড চেইন, সেই চেইনটা মেনটেন করে আমরা ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপান আমরা প্রত্যেক জায়গায় রপ্তানি করছি। কৃষক চাষি পর্যায়ে যে মান নিয়ন্ত্রণ, সেই মান নিয়ন্ত্রণে সরকার, অ্যাসোসিয়েশন, বেসরকারি খাত কোন স্তরে আসলে কোঅর্ডিনেশন বা সমন্বয়ের ঘাটতি আছে? আসলে বাংলাদেশের মানুষের কাছে যেটুকু জমি আছে সেটা বললাম না, সবচেয়ে বেশি জমি চাষ হয়, কিন্তু সেখানে পরিকল্পনাভাবে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের মধ্যে আমরা চাষ করি না। আমরা করি যাচ্ছে তাই আমার বাপদাদা যা করে আসছে তাই করতেছি। এটাকে যদি আমরা একটু মানে আমার অ্যাসোসিয়েশন বলেন, আমরা যারা রপ্তানি কারেছি, মৎস্য অধিদপ্তর বলেন, তারপর থানা মৎস্য কর্মকর্তা বলেন বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সবাই যদি আমরা একটু সিরিয়াস হই যে না আমার এই সেক্টরটা ডুবে গেছে, এই সেক্টরটাকে বাঁচিয়ে তোলার জন্য আমার এই জিনিসটা করতে হবে, আমার মনে করা সম্ভব এবং এটা অবশ্যই সম্ভব এবং এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ। আমাদের বিদ্যমান যে নীতিমালা, সেই নীতিমালাটা কি খাতটির অগ্রগতিতে কোনো ভূমিকা আদৌ রাখছে বর্তমানে? এই বিষয়ে আপনার মূল্যায়ন কি? এখন তো নীতিমালার কথা বলছেন, তো ওই যে আমি 120 কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি করবো, আমার মৎস্যনীতিতে যেই বিধি পাশ করা হয়েছে গত কয়েক বছর আগে, আমি 8 বছরের জেল কাটবো। আমি বসে আছি, আমি পৃথিবীর অন্যতম নামকরা ব্যবসায়ী লোক, উৎপাদনকারী, যেমন ইকবাল আহমেদ সাহেব, উনি লন্ডনে থাকেন, এই যে উনি OBA ব্রিটিশ রানী কর্তৃক উনি পদপ্রাপ্ত লোক, উনি এখানে ফ্যাক্টরি করছেন, ওনার ফ্যাক্টরি চট্টগ্রামের সিমার্ক, ওনার এখানে ওনারা জানতে একটা পুষ মাস চলে গেছে, FIQCর লোক আসছে, সে সরজমিনে পাইছে, এটা পাওয়ার পরে সে সাথে সাথে তাৎক্ষণিকভাবে ইকবাল আহমেদ সাহেবকে 8 বছরের জেল দিতে পারবেন। এ হচ্ছে মৎস্যনীতি। তো বলেন আপনি আমরা কিভাবে ব্যবসা করব? মানে এই শিল্প বিকাশের বা শিল্প বান্ধব কোনো নীতিমালা এই মুহূর্তে নাই, তেমনটাই বলছি। যেটা করছে সেটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক নীতিমালা। আমি আপনার কলায় ফাঁস দিয়ে আপনার থেকে আমি ওই যে বললাম চিন্তা। আমরা যদি বিশ্ববাজারের দিকে তাকাই, এখন রেডি টু ইট বা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট বিশ্ববাজার দ্রুত বদলাচ্ছে। বাংলাদেশ কি ওই সেগমেন্টে যাওয়ার জন্য প্রস্তুত? আমি তো এখন বেঁচে থাকতে পারতেছি না ভাই। আমার ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলো কিন্তু ঋণের দায়ে ঋণগ্রস্ত, ইন্টারেস্ট রেট হচ্ছে 14। তারপরে আমি এখন বেঁচে থাকতে পারতেছি না। এখন যখন আমি দেখবো যে আমার এটাতে রেজাল্ট আসছে, আমার ফলাফল ভালো হচ্ছে, তখন আমি অবশ্যই ওই সেক্টরে যাবো। ওটা প্রচুর সম্ভাবনা আছে। আপনি বাইরে আমাদের কত লোক, আমরা 20 কোটি লোক এখন বরাবর, আমরা বিদেশে আমার প্রায় 1 কোটি লোক বাইরে কাজ করে, সৌদি আরব বলেন, বিভিন্ন সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশ ছড়িয়ে পড়ছে। শুধু এই 1 কোটি লোকের খাবার যদি রেডি টু ফুড আমরা সাপ্লাই দিতে পারি, তাহলে আমাদের পিছনে ফিরে তাকাতে হবে, এবং এটা করা সম্ভব। আমি আমার লোকটাকে যখন আমি পাঠাচ্ছি বিদেশে, তখন আমি বলতে হবে, আপনি একটা জিনিস এক্সাম্পল দেখবেন, আমি নাম উল্লেখ করছি না, আমাদের পার্শ্ববর্তী দেশের, যখন এয়ারপোর্টে গেছেন, সে যখন বিদেশ যাচ্ছে তখন কিন্তু সে একদম 5-6টা লাগেজ ভরে তার যে 2 বছর বা 1 বছর ওখানে থাকবে সমস্ত পণ্য সে ওখান থেকে নিয়ে যাচ্ছে, তার যে বিমানে যেই। আর হয় আমার দেশের একটা শ্রমিক যখন বিদেশে যাচ্ছে তখন সে কিন্তু খালি ব্যাগ একটা আপনার নিয়ে যাচ্ছে। আমার লোক ওখানে যায় বিদেশি পণ্য কিনে খাইয়ে সে বড় হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী দেশের লোকটা কি করে, সে তার দেশ থেকে যে পণ্যগুলো নিয়ে গেছে সেইগুলো সে ইউটিলাইজ করে খায়, এবং আসার সময় সে কি করে ওই খালি ব্যাগটা নিয়ে আসে। কিন্তু আমার দেশটার শ্রমিকটা যাইয়ে বিদেশ থেকে আসার সময় সে 4-5টা লাগেজ দিয়ে চলে আসে। এই হলো আমাদের চিন্তা যত মনোজগতের ব্যাপার আর কি, ডিফারেন্স। এইগুলোতে কাজ করার প্রচুর। যখন যাচ্ছে তখন তাকে আপনি একটা ট্রেনিং দেন, তাকে দেশপ্রেমের বিভিন্ন বার্তা দেন, তুমি বিদেশ গেলে তুমি বিদেশি পণ্য খাও, কোনো সমস্যা নেই, কিন্তু আমার দেশের টাকা প্রায়োরিটি দিতে হবে।
আমার জিনিসের যদি 1 কোটি লোকেরও যদি সমস্ত কিছু আমার দেশ থেকে রপ্তানি হয়, তাহলে মনে হয় আমাদের রপ্তানি আয় এখন যেটুকু আছে তার দ্বিগুণ হবে। আমি যদিও ঠাওর করতে পারছি যে আপনার উত্তরটি কী হবে, তারপরে জানতে চাই আগামী 5 বছরে একটি মাত্র নীতি পরিবর্তন করার সুযোগ যদি আপনি পেতেন, কোন পরিবর্তনটি আপনি সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট মনে করেন? আমি মনে করি যে আমাকে যদি আজকে যদি আপনার এটাকে কৃষি সেক্টরে অন্তর্ভুক্ত করে কৃষি সেক্টরে যে সমস্ত সরকার সুবিধাগুলো দেয় এই সমস্ত সেক্টরটা এটা কালকে থেকে এটা দেখবেন যে একটা রিভল্ট করবে, একটা বিপ্লব ঘটবে। এটাকে যদি আপনি কৃষি সেক্টর হিসাবে গণ্য করে দেন, কালকে থেকে বিপ্লব ঘটবে, অনেক ফ্যাক্টরি জেগে যাবে। এখন আমি 14% ইন্টারেস্ট দিচ্ছি, আমার এখানে 7% হবে, আমার বিদ্যুৎ বিল কমে যাবে, আমার ব্যাংক ইন্টারেস্ট কমে যাবে, তখন আমি কি আমার পণ্য উৎপাদন খরচ কমে যাবে। কিন্তু যারা অলরেডি সিক হয়ে গেছে, অনেক বেড়ে গেছে লোন, তারা কি আসলে আর ফিরতে পারবে? যারা আছে তারাই তো বেঁচে থাকতে পারতেছি না। তারা যখন দেখবে যে না এখানে আমি কাজ করলে আমার রিটার্নটা বেড়ে যাবে, অবশ্যই ফিরে এসে তারা একটা জাগিয়ে তুলতে পারে। সরকারি স্কিম বা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিক বা স্বল্প সুদে অর্থায়ন বাস্তবে আদৌ পাওয়া সম্ভব? আমার এই প্রশ্নটার আরও একটা কারণ শুধু আপনারা না, আরও অনেকগুলো খাত আছে যারা আসলে নিজেদেরকে কৃষিতে রূপান্তর করতে চাচ্ছে। পৃথিবীর সমস্ত জায়গায় সাইকোডা যে আমরা ইউজ করতে, সেখানেও কিন্তু মাছ এবং চিংড়িকে কৃষি নির্ভর পণ্য হিসেবে বলা হয়েছে, 3-4 নম্বরে আছে সিরিয়ালে। তাহলে সারা বিশ্বে যেখানে এটা কৃষি পণ্য, সেটা আপনি আমাকে এটাকে শিল্প হিসেবে গ্রহণ করুন। সর্বশেষ প্রশ্নে আসব। আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করিনি, আপনাদের এই শিল্পের মাধ্যমে আমরা নানা সময় পরিবেশ দূষণের বিষয়ে শুনতে পাই এবং মাটির স্তরের একটা বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আসলে আপনার মূল্যায়ন কি? আমরা যারা পরিবেশ বাতি বলছি, আপনি নিশ্চয়ই ঘরে বাজার করেন, আপনার ভাবি বা আপনার মা যখন মাছটা কুটে পরিষ্কার করে, তখন এটা ওয়েস্টেজগুলো কী করেন? এটা পলিথিনে পরে, এখন যেটা আসছে, আগে তো একসময় একটা ড্রেনের মধ্যে ছেড়ে দিত, পলিথিনের মধ্যে সেটা ফেলে দেয়। আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরি ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক হিসাব নির্ধারিত মান অনুসরণ করে আমরা করে আসছি। আমাদের যাবতীয় ডাস্ট যেটা আছে, আমাদের যেটা ওয়েস্টেজ হচ্ছে, সেটাকে আমরা আবার এই আপনার এমন ওদেরকে দিই যারা এটাকে আবার ফিট হিসাবে ইউজ করে, আমাদের যেটা ওয়েস্টেজ। এবং আমাদের যে পানিটা, সেটাকে আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে, ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ইটিপি আছে, আমার ফ্যাক্টরিতে ইটিপি আছে, আমরা করে দিই। কিন্তু বাংলাদেশের এই যে আপনি বলছেন পরিবেশ কথা, পরিবেশ অধিদপ্তরের কাজ হচ্ছে, যে ছেলেটা যাচ্ছে সে প্রথমে চেষ্টা করে যে কি আমি কিভাবে একে বিপদে ফেলব, সঠিক যে আপনাকে একটু সহায়তা করবো, আপনার ইটিভিটা এভাবে কাজ করতেছে না, আমার এখান থেকে এই জিনিসটা দেন। এই জিনিসটা কোন পরিবেশ কর্মকর্তা এসে আমাকে বলে না যে আপনার এখানে ক্লোরিন দিতে হবে, একটু ক্লোরিন দিয়ে দেন, আমি ক্লোরিন আপনার ব্যবস্থা করে দিই। এই জায়গা নেই, সহায়তা যে আপনাকে করবো ওই চিন্তা নেই, আপনাকে ঠেক দিয়ে আপনাকে জরিমানা করবে এই সহায়তার প্রয়োজন যেমন আছে, আপনাদের সচেতনতা তো প্রয়োজন অবশ্যই আছে, অবশ্যই। সেটা কি হচ্ছে? হচ্ছে আমাদেরকে, যেমন ধরুন আমরা যে ইউরোপিয়ান ইউনিয়নের মানদণ্ড অনুসারে কিন্তু আমরা করছি কাজ, আমরা পরিবেশের যে বিষয়গুলো সমস্ত কিছু অক্ষুণ্ণ রেখে করি। কিন্তু আমাদেরকে বিগত সময়ে আমাদেরকে খ শ্রেণীভুক্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান বলেছে, কিন্তু আমাদের যেই আউটপুট, আমাদের যে স্লাসগুলো বের হয়, সেটা কিন্তু খ শ্রেণীর পর্যায়ভুক্ত পড়ে না। মানে এখানে আমাদেরকে জোর করে ওই শ্রেণীতে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আমরা ওই যে আপনি একটা বাজারে যান, বাজারে যে মাছ ধোয়ার পরে পানিটা নালা দিয়ে চলে যাচ্ছে, ওটাকে দূষিত পানি বলতে পারবেন? বেশি দূষিত না, ওটা একটা লেভেল আছে, প্রত্যেকটা এখানে দূষণের মাত্রা আছে, কতটুকু দূষণ করছে। আমরা নির্ধারিত মানদণ্ড অনুসারেই আমরা কাজ করছি, কিন্তু আমাদের উপর যে আমলাতান্ত্রিক নিপীড়ন, যে পরিবেশ বা কর্মকর্তাদের, বিশেষ খুলনা অঞ্চলে, এগুলো আসলে আমাদের নীতিমালা করতেই একচেটে এভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এগুলোর পরিবর্তন করা দরকার। এই যে আপনার মৎস্যনীতি বললাম, এটা পরিবর্তন করা দরকার। পরিবেশ সম্পর্কিত যেই আমাদের যেই নীতিমালা ধরা হয়েছে, শ্রেণীভুক্ত করা হয়েছে, সেটা পরিবর্তন করা দরকার। আমাদের টোটালি আমাদের মনোজগতের মধ্যে আমাদের ভাবনাটা একটা চেঞ্জ করা দরকার। এগুলো যদি চেঞ্জ হয়, ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাঠক, দর্শক, আমরা আজকে শুনছিলাম বাংলাদেশ ফ্রোজেন ফুড খাতের যেসব সম্ভাবনা, চ্যালেঞ্জ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের এই আলোচনার মূল বিষয়ই থাকে যে একটি খাতের বিভিন্ন দিক, নানা খুঁটিনাটি দিকগুলো তুলে ধরা। আগামীতে নতুন কোনো খাত নিয়ে আলোচনায় ফিরবো, সেই পর্যন্ত আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।